প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি অনুভা ভট্টাচার্য, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের অধ্যায় 9 ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা এই অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহ থাকবে ব্যক্তিক বিক্রয়ের ধারণা, ব্যক্তিক বিক্রয়ের বৈশিষ্ট্য, বিক্রয়িকতার ধারণা এবং ব্যক্তিক বিক্রয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। চলো তাহলে প্রথমেই জানি যে ব্যক্তিক বিক্রয় বা কনসেপ্ট অফ পার্সোনাল সেলিংটা কী। যেসব কৌশলের মাধ্যমে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়, ব্যক্তিক বিক্রয় হচ্ছে তাদের মধ্যে অন্যতম। ব্যক্তিক বিক্রয় বলতে কোনো বিক্রয়কর্মী কর্তৃক প্রত্যক্ষভাবে ক্রেতাদের কাছে পণ্য, সেবা বা ধারণা বিক্রয় করাকেই কিন্তু বুঝিয়ে থাকে। আমেরিকার মার্কেটিং সমিতি একটা সংজ্ঞা দিয়েছে, তা হলো বিক্রয় সংগঠনের উদ্দেশ্যে এক বা একাধিক সম্ভাব্য ক্রেতার সঙ্গে আলাপকালে মৌখিকভাবে পণ্যের উপস্থাপনই হচ্ছে ব্যক্তিক বিক্রয়। তাহলে এই সংজ্ঞার আলোকেই দেখা যাচ্ছে যে ব্যক্তিক বিক্রয় বিক্রেতা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা বিক্রয়ের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে সরাসরি ক্রেতার কাছে বিক্রয় আবেদন করে থাকে। তার মানে কি, বিক্রেতা কর্তৃক সরাসরি পণ্য বা সেবা বিক্রয়কেই কিন্তু আমরা বলছি ব্যক্তিক বিক্রয়। অর্থাৎ যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকেই কিন্তু বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। ক্রেতার আস্থা অর্জন, তাকে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত ক্রেতায় পরিণত করাই হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের প্রধান কাজ। ব্যক্তিক বিক্রয়ের আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু বিষয় পাই, সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় হলো সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য বা সেবা উপস্থাপন করা। এটি একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। দ্বিমুখী যোগাযোগ বলতে এক পক্ষ ক্রেতা থাকবে এবং আরেক পক্ষ থাকবে বিক্রেতা। এটি হলো ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি আলাপ আলোচনার ভিত্তিতে বিক্রয়ের প্রচেষ্টা এবং ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রেতার প্রশ্নের জবাব দেওয়া যায়। ব্যক্তিক বিক্রয়ের একটি ভালো উদাহরণ হচ্ছে, তোমরা যদি মার্কেটে যাও তখন যখন তোমরা সরাসরি বিক্রেতার নিকট থেকে পণ্য সম্পর্কে জেনে প্রোডাক্টটা কিনো, সেটাই কিন্তু পার্সোনাল সেলিংয়ের একটা উদাহরণ। এছাড়াও তোমরা দেখবে যে পলিসি খোলা, বিমা পলিসি খোলার ক্ষেত্রে যারা যেসব বিক্রয়কর্মীরা কাজ করে থাকে কোম্পানির পক্ষ হয়ে, তাদের কাজটাও কিন্তু পার্সোনাল সেলিংয়ের মধ্যেই পড়ে থাকে। এরপরে আজকে আমাদের আলোচনার নেক্সট বিষয়বস্তু হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের বৈশিষ্ট্য। বর্তমানে এই বৃহদায়তন উৎপাদনের যুগে ব্যক্তিক বিক্রয় একটি অন্যতম বিপণন কৌশল, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আর এরূপ কার্যক্রম পণ্যের ব্যবহার বিধি, উপযোগিতা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, মূল্য ইত্যাদি তুলে ধরে সম্ভাব্য ক্রেতাদেরকে কিন্তু পণ্য ক্রয়ে আকৃষ্ট করার পরিকল্পিত পন্থা হিসেবেই কিন্তু গণ্য হয়। তাহলে ব্যক্তিক বিক্রয়ের বৈশিষ্ট্যগুলো কি কি, চলো সেগুলো জানি। প্রথমেই দেখো প্ররোচনামূলক। এখানে প্ররোচনামূলক বলতে বোঝাচ্ছে যে সম্ভাব্য ক্রেতাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে প্রভাবিতকরণ বা প্ররোচিতকরণ কিন্তু ব্যক্তিক বিক্রয়ের একটা অন্যতম কাজ। আধুনিক বিপণন ব্যবস্থায় বিক্রয়কর্মী ক্রেতাদেরকে কিন্তু পণ্য ক্রয়ে কোনো রকম চাপ প্রয়োগ করে বা জবরদস্তিমূলক বিক্রয় কার্যক্রম কিন্তু গ্রহণ করতে পারবে না। আর এটি এমন এক ধরনের কৌশল যার দ্বারা সম্ভাব্য ক্রেতাদের মনে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ধারণা সৃষ্টি করে তাকে প্রকৃত ক্রেতায় পরিণত করার চেষ্টা করা হয়। 2 নম্বর দেখো ক্রেতাদের আস্থা অর্জন। এটা কিন্তু এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, আধুনিক ব্যক্তিক বিক্রয়ে বিভ্রান্তিমূলক প্ররোচিতকরণ পন্থা বর্জন করার কিন্তু চেষ্টা করা হয়। ক্রেতাদের অজ্ঞতার কারণে যদি অনৈতিক সুবিধা গ্রহণ, পণ্যের ভুল ব্যাখ্যা প্রদান, প্রতারণা বা অসাধু উপায় অবলম্বন করা হয়, তাহলে কিন্তু সেখানে ক্রেতা আবার সেকেন্ড টাইম কিন্তু পারচেস করতে যাবে না। তাই দেখা যায় যে ক্রেতাদের আস্থা অর্জনের জন্য তাদের পণ্য সংক্রান্ত সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ, প্ররোচিতকরণ ও পণ্য সংক্রান্ত তথ্যাদি উপস্থাপনের কিন্তু প্রচেষ্টা গ্রহণ করা হয়। তার মানে কি, ক্রেতাদের মনের মধ্যে একটা আস্থা অর্জন করতে হবে। একবার যদি সেই কনফিডেন্স লেভেলে পৌঁছানো যায়, তাহলে কিন্তু দেখবে যে এই সম্ভাব্য ক্রেতারাই কিন্তু প্রকৃত ক্রেতায় বা স্থায়ী ক্রেতায় পরিণত হবে। শুধু তাই নয়, এই স্থায়ী ক্রেতারাই কিন্তু আবার আরেকজনের কাছে সে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানাবে, তখন কি আবার নতুন নতুন কাস্টমারও কিন্তু সে বিক্রয়কর্মী পেয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে দেখো
ক্রেতাদের সেবা প্রদান। আজকাল শুধু পণ্য কেনাবেচা করলেই হয় না, কিছু সার্ভিসও কিন্তু দেয়া লাগে, যেটাকে আমরা বলতে পারি আফটার সেল সার্ভিসও হতে পারে। বিক্রয়কর্মী ক্রেতাদের চাহিদা শনাক্ত করতে চেষ্টা করে এবং চাহিদা পরিপূরণে সক্ষম পণ্য সামগ্রী ক্রেতাদের নিকট উপস্থাপন করে। তাই ব্যক্তিক বিক্রয় এমন এক ধরনের কাজ হিসেবে বিবেচিত হয় যা বিক্রয়কর্মীদের জ্ঞান এবং ক্ষমতা ক্রেতাদের পণ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে ইলেকট্রনিক্স সামগ্রীর ক্ষেত্রে কিন্তু এই ক্রেতাদের যে সেবা প্রদান, এটা কিন্তু আমরা খুব বেশিভাবে লক্ষ্য করে থাকি। অনেক কাস্টমার আছে যাদের ইলেকট্রনিক্স সামগ্রী বা মোবাইল ফোনের, স্মার্টফোন সম্পর্কে এত আইডিয়া থাকে না, তখন কিন্তু এই সেলসম্যান বা এই বিক্রয়কর্মী কিন্তু সেই সেবাটা ক্রেতাদেরকে দিয়ে থাকে। তাদের সামনে পণ্যটাকে উপস্থাপন করে পণ্যটাকে কত ইজিভাবে ইউজ করা যায় সেটাই কিন্তু ক্রেতাদেরকে সহায়তা দেয়। এটাকেই বলা হচ্ছে ক্রেতাদের সেবা প্রদান। 4 নাম্বার দেখো, পারস্পরিক সুবিধা। ক্রেতারা পণ্য সংক্রান্ত সমস্যাসমূহের সন্তোষজনক সমাধান কিন্তু অবশ্যই প্রত্যাশা করে এবং এজন্য কি হয়, ব্যয়িত যে অর্থ, তারা যে অর্থটা ব্যয় করছে সেটা সর্বোচ্চ প্রতিদান পেতে চায়। আর ক্রেতাদের এই ধরনের প্রত্যাশা পূরণের কার্যক্রম বিপণনকারীর ক্ষেত্রে অধিক বিক্রয় এবং মুনাফা বৃদ্ধির সহায়ক হয়। তাই ক্রেতা এবং বিপণনকারীর উভয়ের পারস্পরিক সুবিধা অর্জনে সচেষ্ট থাকার এই কার্যক্রম ব্যক্তিক বিক্রয় হিসেবেই কিন্তু পরিগণিত হয়। 5 নাম্বার দেখো, শিক্ষামূলক প্রক্রিয়া। ক্রেতাদেরকে চাহিদা সম্পর্কে সচেতন করা ব্যক্তিক বিক্রয়েরই কাজ। প্রায় দেখা যায় যে ক্রেতারা তাদের চাহিদা সম্পর্কে কিন্তু সচেতন থাকে না, অথবা চাহিদার সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের পন্থা সম্বন্ধে কিন্তু অবগত থাকে না। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কিন্তু পণ্য সংক্রান্ত তথ্য প্রদান, পণ্যের বৈশিষ্ট্যগুলি উপস্থাপন এবং নির্দিষ্ট চাহিদা পরিপূরণে সর্বাধিক কিন্তু উপযোগিতা প্রাপ্তি সম্পর্কে অবহিত করে ক্রেতাদেরকে চাহিদা এবং চাহিদার সর্বোচ্চ সন্তুষ্টি সম্পর্কে সচেতন করে তোলা হয়। তার মানে বুঝতেই পারছো যে ব্যক্তিক বিক্রয়ের গুরুত্বটা কতটা। এটা একটা শিক্ষামূলক প্রক্রিয়া, যেখানে কিনা যে সমস্ত ক্রেতারা তাদের চাহিদা সম্পর্কে সচেতন না, তাদেরকে সেই চাহিদা সম্পর্কে সচেতন করে তোলা হয় এবং সেই পণ্যটা কিনতে কিন্তু উদ্বুদ্ধ করা হয়। এখানের একটা খুব ভালো উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে, একটু আগে বলেছি যে বিমা পলিসি। বিমা পলিসি সম্পর্কে কিন্তু অনেকে কিন্তু তত বেশি জ্ঞান থাকে না, বা থাকলেও কিন্তু তারা সেটা নিতে চায় না। এখানে কিন্তু দেখবে যে বিভিন্ন বিমা পলিসির ক্ষেত্রে কিন্তু এই যে বিক্রয় কর্মীরা যারা বিমা পলিসি নিয়ে কাজ করে, তারা কিন্তু ডিরেক্ট ক্রেতার সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালায় এবং তাদেরকে উদ্বুদ্ধ করে যে কেন পলিসিটা দরকার। তখন কিন্তু ক্রেতার মধ্যে একটা সচেতনতা আসে যে না, আমার হয়তো বিমা পলিসিটা দরকার, আমার হয়তো এই বিমা পলিসি খুললে আমার হয়তো লাভই হবে। তার মানে কি, এটা হচ্ছে একটা শিক্ষামূলক প্রক্রিয়া। ক্রেতাদের চাহিদা সম্পর্কে সচেতন করা হয় এবং এর মাধ্যমে কিন্তু পণ্য সংক্রান্ত তথ্য প্রদান এবং পণ্যের বৈশিষ্ট্য বলে কিন্তু উপস্থাপন করা হয়, যেটা কিনা সমগ্র প্রক্রিয়াটাই করছে এই যে ব্যক্তিক বিক্রয়। 6 নাম্বার পয়েন্টটা দেখো, সৃজনশীল প্রক্রিয়া। ব্যক্তিক বিক্রয় অবশ্যই কিন্তু একটা সৃজনশীল প্রক্রিয়া হিসেবেই গণ্য হয়। এই প্রক্রিয়া কি হয়, ক্রেতাদের দৃষ্টিকোণ থেকেই কিন্তু সমস্যা অনুধাবনের চেষ্টা করা হয় এবং তাদের মনোভাব ও অভ্যাস বিবেচনা করে সমস্যা সমাধানের কিন্তু চেষ্টা গ্রহণ করা হয়। তাই ব্যক্তিক বিক্রয়কে অধিক সৃজনশীল, উদ্যোগীয় এবং একান্তমূলক পন্থা হিসেবে গণ্য করা হয়। এর মানে কি, এখানে কিন্তু বিক্রয় কর্মীকে একজন ক্রেতার পার্সপেক্টিভেই কিন্তু সেই চাহিদাটাকে বুঝতে হবে, সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টটাকে সার্ভ করতে হবে ক্রেতার নিকটে। তার মানে কি, একজন ক্রেতার মনোভাবকে আগে বুঝতে হবে, ক্রেতা হিসেবেই তাকে সেটা বুঝতে হবে যে আমি যদি এই জায়গায় ক্রেতা থাকতাম তাহলে আমি কি এই প্রোডাক্টটা কিনতাম। সেই পার্সপেক্টিভে কিন্তু, ক্রেতার পার্সপেক্টিভ থেকেই কিন্তু চাহিদাটা বুঝে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন কাস্টমারকে, এক একজন কাস্টমারের মেন্টালিটি কিন্তু এক এক ধরনের হয়। যেমন দেখবে খুব শিক্ষিত কাউকে যদি তুমি কোনো প্রোডাক্ট সার্ভ করতে যাও, সেখানে কিন্তু এক ধরনের তোমার মনোভাব থাকবে, আবার যারা একটু কম বুঝে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মনোভাব আরেক ধরনের থাকবে। তার মানে কি, দুইটা কাস্টমারকে কিন্তু তুমি একইভাবে ডিল করতে পারবে না। এই জন্যই এখানে বলা হচ্ছে যে এটা একটি সৃজনশীল প্রক্রিয়া। তাই আমরা বলতে পারি যে ব্যক্তিক বিক্রয় বিপণনের অন্যতম একটি কৌশল হলো এর মধ্যে কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে এবং ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের কিন্তু আস্থা অর্জনের একটা চেষ্টা চালানো হয় এবং ক্রেতাদের পণ্য ও সেবা সম্পর্কে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এর পরের টপিক হচ্ছে আমাদের বিক্রয়িকতার ধারণা বা কনসেপ্ট অফ সেলসম্যানশিপ। আমরা অনেকেই সেলসম্যান বলতে কি বুঝাই আমরা জানি, যারা কিনা
পণ্য বিক্রি করে থাকে আমাদের কাছে, তাদেরকেই কিন্তু আমরা সেলসম্যান বলি। তাহলে সেলসম্যানশিপ বা বিক্রয়িকতা কি? বিক্রয়িকতা বলতে সাধারণ অর্থে বিক্রয় কর্মীর কৌশলকেই কিন্তু বোঝায়, যার মাধ্যমে সে ক্রেতাকে আকৃষ্ট করে তার নিকট পণ্য বা সেবা সামগ্রী বিক্রয় করতে সমর্থ হয়। যে বিশেষ কৌশল বা প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে বিক্রিত পণ্য বা সেবা সামগ্রী সম্পর্কে আগ্রহী করে গ্রাহকে পরিণত করে, তাকেই বলা হচ্ছে বিক্রয়িকতা। তার মানে বিক্রয়িকতা বলতে বোঝাচ্ছে সেই সমস্ত কলা কৌশল যার মাধ্যমে কিনা কি করা হয়, যার মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে বিক্রিত পণ্য বা সেবা সামগ্রী সম্পর্কে আগ্রহী করে গ্রাহকে পরিণত করা হয়। এই যে আমরা বিক্রয়িকতার ধারণা পেলাম, এখান থেকে আমরা কিছু বিষয় পাই যে বিক্রয়িকতা পণ্য বা সেবা সামগ্রী বিক্রয়ের একটি কৌশল। এরূপ কৌশল বিক্রয় কর্মী কর্তৃকই কিন্তু প্রয়োগ করা হয়, আর এর উদ্দেশ্য হলো সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করা, আর এর মাধ্যমে পণ্য সেবা বা দোকান সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা হয়। এবং বিক্রয়িকতা কিন্তু ব্যক্তিক বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ এই যে বিক্রয়িকতা, এটাকে কিন্তু বলা হচ্ছে কলা কৌশল, যে কলা কৌশলের মাধ্যমে ক্রেতাকে উদ্বুদ্ধ করা হয় পণ্যটা কেনার ক্ষেত্রে, সেই কলা কৌশলটাই হচ্ছে বিক্রয়িকতা। আমাদের এর পরবর্তী টপিক হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ব্যক্তিক বিক্রয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখি যে একে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক বা গুরুত্ব বা ইকোনমিক ইম্পর্টেন্স, আর একটা হচ্ছে সামাজিক গুরুত্ব বা সোশ্যাল ইম্পর্টেন্সটা কি। চলো প্রথমেই জানি যে অর্থনৈতিক গুরুত্বগুলো কি কি। ব্যক্তিক বিক্রয় কার্যক্রম প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে অর্থনৈতিক উন্নয়নে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। প্রথমেই দেখো, পণ্যের চাহিদা সৃষ্টি। বিপণনকারীর পক্ষে কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপনের দ্বারা পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি করা সম্ভব নয়। একই সাথে মার্কেটিং প্রমোশনের অন্যান্য পন্থাও কিন্তু অনেক সময় গ্রহণ করার প্রয়োজন হয়। আর সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যের বাজার সৃষ্টি এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে কিন্তু এই ব্যক্তিক বিক্রয় সহায়তা করে থাকে। ফলে কি হয়, বিপণনকারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখা কিন্তু সম্ভব হয়। 2 নম্বর পয়েন্টটা দেখো, যোগাযোগ সৃষ্টি। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য ব্যক্তিক বিক্রয় একটা বিশেষ ধরনের প্রক্রিয়া। বিক্রয়কর্মী উৎপাদক এবং ক্রেতার মধ্যে যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে এবং প্রমোশনের অন্যান্য হাতিয়ার দ্বারা জনসাধারণকে পণ্য সম্বন্ধে অবহিত করে অতঃপর ব্যক্তিক বিক্রয়ের সাহায্যে বিক্রয় কার্য সম্পাদন করতে হয়। তার মানে কি, এটা কিন্তু উৎপাদক এবং ক্রেতার মধ্যে একটা যোগাযোগের সেতুবদ্ধক হিসেবে কাজ করছে। কারা? এই ব্যক্তিক বিক্রয় যারা কাজ করছে। 3 নম্বর দেখো, বাজার সম্প্রসারণ। ব্যক্তিক বিক্রয় এক ধরনের কৌশল যা পণ্যের বাজার সম্প্রসারণে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। বিক্রয়কর্মী এরূপ কৌশল প্রয়োগের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের মনস্তত্ত্বকে প্রভাবিত করে তাদেরকে নিয়মিত ক্রেতায় পরিণত করে। এরূপ কার্যক্রমের ফলে পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি এবং বাজারের পরিধি দেশীয় সীমানা অতিক্রম করে অনেক সময় কি হয়, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়। এবং সবসময় একটা কথাই বলছি যে যারা এই ব্যক্তিক বিক্রয় বা পার্সোনাল সেলিংয়ে কাজ করে, যারা সেলসম্যান, তাদেরকে কিন্তু ক্রেতাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটার দিকেও কিন্তু নজর রাখতে হবে, যে এক একটা কাস্টমারের কিন্তু মনস্তাত্ত্বিক মনোভাব এক এক ধরনের, সেই অনুযায়ী কিন্তু এক একজন কাস্টমারকে সেই অনুযায়ী কিন্তু ডিল করা লাগে। 4 নাম্বার দেখো, তথ্যাবলী উপস্থাপন। পণ্যের গুণাবলী ও ব্যবহার বিধি বর্ণনার মাধ্যমে কিন্তু বিক্রয়কর্মী পণ্য ক্রয়ে ক্রেতাকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করে। বিক্রয়িকতার মাধ্যমে পণ্যের উৎকর্ষতা, তুলনামূলক উপযোগিতা, ব্যবহার বিধি, প্রতিষ্ঠানের তথ্যাবলী ইত্যাদিও কিন্তু উপস্থাপন করা হয়। তোমরা খেয়াল করবে যে অনেক সময় তোমরা মার্কেটে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে যাচ্ছ, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই প্রোডাক্টটা না কিনে হয়তো অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছো বাসায়। এটা কেন হয়? অনেক সময় দেখা যায় যে মার্কেটে গিয়ে অনেক বিক্রয়কর্মীর দ্বারা কিন্তু ক্রেতারা উদ্বুদ্ধ হয় যে তাদের সেই প্রোডাক্টটা কেনার জন্য। এর মাধ্যমে কি হয়, বিক্রয়কর্মীরা কিন্তু বিভিন্ন তথ্যাবলী উপস্থাপন করে ক্রেতাকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করে যে না, তাদের প্রোডাক্টটাই ভালো, তাদের প্রোডাক্টটা কেনার জন্য। 5 নাম্বারটা দেখো, নতুন পণ্য প্রবর্তন। বাজারে আগত নতুন পণ্য সম্বন্ধে সম্ভাব্য ক্রেতাদের জানানো কিন্তু বিক্রয়িকতার একটি অন্যতম কাজ। আর এরূপ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের উপর কিন্তু পণ্যের বিক্রয় নির্ভর করে।
আর এছাড়াও বিভিন্ন মানসিক কারণ হোক বা বিভিন্ন কারণে কিন্তু নতুন পণ্য গ্রহণে কিন্তু ক্রেতারা রাজি থাকে না। প্রথম দেখবে যে কোনো কোম্পানির প্রোডাক্ট যদি নতুনভাবে লঞ্চ করতে চায় তখন কিন্তু অনেক ক্রেতারা রাজি থাকে না সে প্রোডাক্টটা কেনার। কিন্তু ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে পণ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা সম্ভব হয়। তাই নতুন পণ্য ক্রয়ে প্ররোচিত করার জন্য কিন্তু ব্যক্তিক বিক্রয় একটা অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হয়। অনেক সময় দেখবে যে ইউনিলিভার, নেসলে এরা যখন নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনে তখন কিন্তু এই পার্সোনাল সেলিংয়ের মাধ্যমে, মানে কি এই বিক্রয়কর্মীরা কিন্তু ক্রেতার দ্বারপ্রান্ত থেকে অনেক সময় স্যাম্পল দিয়ে আসে যে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করে দেখেন, এটা নতুন বাজারে এসেছে। তার পরবর্তীতে আবার ফিডব্যাকও কালেক্ট করার চেষ্টা করে। 6 নাম্বার দেখো, চাহিদার স্থিতিশীলতা রক্ষা। বাজারে প্রতিযোগী পণ্যের আগমন, প্রযুক্তির পরিবর্তন বা প্রতিযোগীদের কৌশল ইত্যাদি নানা কারণে কিন্তু পণ্যের চাহিদা হ্রাস পেতেই পারে। আর এরূপ অবস্থায় দক্ষ বিক্রয়কর্মী বিক্রয় কৌশল প্রয়োগ করে নিজ পণ্যের চাহিদা অব্যাহত রাখতে ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন কারণে কিন্তু বাজারে সেই পণ্যের চাহিদা হ্রাস পেতে পারে, কিন্তু এরূপ ক্ষেত্রে গণযোগাযোগ বা বিজ্ঞাপন, যেটা গণবিজ্ঞাপন না দিয়ে যদি এই পার্সোনাল সেলিং বা ব্যক্তিক বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়, যেখানে কিনা বিক্রয়কর্মী তার দক্ষতা দ্বারা, তার কলাকৌশল দ্বারা যদি ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। এরপরে দেখো আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফা বৃদ্ধি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করা অনেক সময় সম্ভব হয় না। আর এই কারণে ক্রেতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির দ্বারাও কিন্তু মোট মুনাফা বৃদ্ধি করতে হয়। তাই বলা যায় যে ব্যক্তিক বিক্রয় মুনাফা বৃদ্ধিতে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। 9 নম্বর পয়েন্টটা দেখো, অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি। উৎপাদন, ভোগ ও কর্মসংস্থান এগুলো কিন্তু একটার উপর আরেকটা নির্ভরশীল। উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় সম্ভব হলে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পায়, আর বিনিয়োগ বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় ও ভোগ বৃদ্ধি পায়। আর ভোগ বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পায় বলে বিনিয়োগ সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পায়। তাই বলা যায় ব্যক্তিক বিক্রয় কী করে? অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলো এখন আমরা জানি যে ব্যক্তিক বিক্রয়ের সামাজিক গুরুত্বটা কী কী। ব্যক্তিক বিক্রয় কার্যক্রম শুধুমাত্র অর্থনৈতিক কার্যাবলী গতিশীল করতে সহায়ক হয় না, সামাজিক ক্ষেত্রেও কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে। চলো তাহলে জানি যে সামাজিকভাবে কী কী প্রভাব বিস্তার করে। প্রথমেই হচ্ছে সম্পর্ক ও সহযোগিতা সৃষ্টি। বিক্রয়কর্মীর ব্যবহার এবং আচরণ পণ্য বিক্রয়ে সহায়তা করে। আন্তরিক আচরণ এবং মধুর ব্যবহার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করতে পারে। আর এরূপ ক্ষেত্রে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে ক্রেতারা অনেক সময় বিক্রেতার সহযোগিতা গ্রহণ করে। এছাড়াও অনেক ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক সৃষ্টিতেও কিন্তু বিক্রয় কর্মীর ভূমিকা লক্ষ্য করা যায়। 2 নাম্বার দেখো, আস্থা স্থাপন। যেটা আমি ইতিমধ্যে বলেছি যে ক্রেতার পণ্যের মধ্যে একটা আস্থা স্থাপন করতে হবে। ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কিন্তু অতি সহজেই ক্রেতার আস্থা অর্জন করা যায়। আর ব্যক্তিক বিক্রয়ে নিয়োজিত ব্যক্তি বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন হলে এবং তার মাধ্যমে যদি পণ্যের গুণাগুণ তুলে ধরা হয়, এরূপ আস্থা কিন্তু আরও বৃদ্ধি পায়। আর এরূপ প্রচেষ্টায় কিন্তু প্রতিষ্ঠান এবং পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা স্থাপনে সহায়ক হয়, যা কিনা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। 3 নম্বর পয়েন্টে দেখো, তথ্য সংগ্রহ ও সরবরাহ। ব্যক্তিক বিক্রয় প্রক্রিয়ায় ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ সৃষ্টি করা হয়। এতে কি হয়? ক্রেতার পছন্দ, রুচি, চাহিদা, ফ্যাশন ইত্যাদি পরিবর্তন সংক্রান্ত তথ্যাদি কিন্তু সংগ্রহ করা সম্ভব হয়। তাই সংগৃহীত তথ্যাবলীর ভিত্তিতে বিক্রয় দ্বারা কিন্তু বিশ্লেষণ করে ভবিষ্যতে পণ্যের পরিবর্তন বা উন্নয়ন সম্বন্ধে কিন্তু পরামর্শ প্রদান করা সম্ভব হয়। কারণ ব্যক্তিক বিক্রয়ে কিন্তু বিক্রয়কর্মী সরাসরি ক্রেতার সাথে ডিল করে থাকে। এর ফলে ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা, ফ্যাশন ইত্যাদি যদি কোনো কারণে পরিবর্তন হয়, সেই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে সেই তথ্যকে বিশ্লেষণ করে কিন্তু নতুন নতুন পণ্য আনয়ন করা যায়। 4 নম্বর পয়েন্টটা দেখো, কর্মসংস্থান। ব্যক্তিক বিক্রয়
একটি পেশা হিসেবে স্বীকৃত সেটা আমরা জানি। এই প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিগণ কর্মসংস্থানের দ্বারা নিজেদের যেমন আর্থিক অবস্থার উন্নতি ঘটায়, আবার ক্রেতাদেরও কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করে থাকে। আর এই বিক্রয়িকতার প্রভাবে পণ্যের উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণও বৃদ্ধি পায়। আর বিক্রয় বৃদ্ধির ফলে কি হয়, ভোগের পরিমাণও বৃদ্ধি পায়। আর ভোগ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হয়। এর ফলে আবারও কিন্তু দেখা যাচ্ছে যে কর্মসংস্থান বৃদ্ধি পায়। তার মানে কি, এটা একবার প্রত্যক্ষভাবে কর্মসংস্থান বৃদ্ধি করছে, আবার পরোক্ষভাবে কর্মসংস্থান বৃদ্ধি করছে। 5 নম্বর পয়েন্টে দেখো, ব্যক্তিগত প্রচার। ব্যক্তিগত বিক্রয় প্রক্রিয়ায় ব্যক্তি সরাসরিভাবে জড়িত থাকে। প্রতিষ্ঠান বা পণ্য সংক্রান্ত তথ্যাবলী ছাড়াও অনেক সময় কি হয়, ব্যক্তিগত তথ্যাবলী উপস্থাপনের মাধ্যমে কিন্তু পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা সম্ভব হয়। আর এছাড়াও বিক্রয়কর্মীর অমায়িক ব্যবহার, নম্র ও ভদ্র আচরণ এবং মোহনীয় ব্যক্তিত্ব ক্রেতাদের মধ্যে ভদ্রতা, শিষ্টাচার ইত্যাদির প্রসার ঘটায়। অনেক সময় দেখবে যে অনেক মার্কেটে গিয়ে অনেক সেলসম্যানের ব্যবহার দ্বারা কিন্তু আমরা উদ্বুদ্ধ হই এবং সে দোকানে কিন্তু আবার বারবার যেতে চাই সে প্রোডাক্টটা কেনার জন্য। এটার কারণ হচ্ছে অনেক সময় কিন্তু এই যে একটু আগে বললাম যে নম্র ভদ্র আচরণ, মোহনীয় ব্যক্তিত্ব দ্বারা কিন্তু ক্রেতারা উদ্বুদ্ধ হয় সে প্রোডাক্টটা কেনার জন্য। 6 নাম্বার দেখো, জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যক্তিক বিক্রয় কার্যক্রম একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যেটা ইতিমধ্যে বলেছি, আবার অন্যদিকে তেমনি ক্রেতাদের ভোগ বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করছে। এই ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে ক্রেতাদের নিকট পণ্য সরবরাহ করে আবার কি করছে, বৈচিত্র্যময় পণ্য ভোগে উদ্বুদ্ধ করে থাকে। এর ফলে কিন্তু জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে। যদি এরকম কোনো শর্ট কোশ্চেন এসে থাকে যে ব্যক্তিক বিক্রয় কীভাবে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাচ্ছে, তখন কিন্তু এই কর্মসংস্থানের ব্যাপারটা আনতে হবে, ভোগের বৈচিত্র্যায়নের কথাটা উল্লেখ করতে হবে। তার মানে কি, একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি করছে, আবার আরেকদিকে কি বৈচিত্র্যময় পণ্য ভোগের উদ্বুদ্ধ করছে। এর ফলে কিন্তু জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে। তাই আমরা বলতে পারি যে বিক্রয়কতা যদিও পণ্য বিক্রয়ের একটি কৌশল এবং এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের একটি চেষ্টা চালানো হয়, তবুও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সামাজিক গুরুত্ব কিন্তু অপরিসীম, যেটা আমরা অস্বীকার করতে পারি না। আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো।